একদম পুরো ভারতের সংবিধানটা একদম বিগিনিং থেকে শুরু করছি, ঠিক আছে? কারণ অনেক কম্পিটিটিভ এক্সামে ভারতের সংবিধান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো ভারতের সংবিধান সম্বন্ধে একটা সম্যক জ্ঞান না থাকলে, কমপ্লিট একটা আইডিয়া না থাকলে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? তো আচ্ছা, দেখো এই স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকে স্পেশাল ক্লাস ভারতের সংবিধানটার উপর। দেখো একদম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং প্রতিবারই এখান থেকে কিছু কোশ্চেন আসে, সে ডাব্লিউবিসিএস থেকে ছেড়ে দাও, যে কোনো পরীক্ষার জন্যই কোশ্চেন আসে। তো আজকে একদম কমপ্লিট প্রথম থেকে আমি একদম বোঝাচ্ছি, হ্যাঁ, কিভাবে হয়েছিল, কবে হয়েছিল, সেই জিনিসটাকে রয়েছি। তো তোমরা এর সাথে থেকো আমার। দেখো ফার্স্ট হচ্ছে কি, যদি বলা যেতে পারে যে ভারতের সংবিধানটা কি, হ্যাঁ, ভারতের সংবিধানটাকে কি, তো একটা কথা হচ্ছে সংবিধান, ঠিক আছে? সংবিধানটা কথাটা মানে হচ্ছে কিছু নিয়ম কানুন, বিধান মানে কিছু হচ্ছে নিয়ম কানুন, ঠিক আছে? এইটাকে আমরা ইংলিশে বলতে পারি কি রুলস অ্যান্ড রেগুলেশন, রুলস অ্যান্ড রেগুলেশন। কেন নাকি যে কোনো একটা যখন জিনিসকে আমরা যে কোনো জায়গায় বলো, তার একটা নিয়ম কানুন রয়েছে। আমরা যখন কোনো ডাক্তারকে দেখাই, ডাক্তারও একটা নিয়মের মধ্যে বেঁধে দেয় যে এই সময় তো আপনাকে স্নান করতে হবে, এই সময় আপনি স্নান করবেন, এই সময় আপনি ডিনার করবেন, এই সময় আপনি এই ওষুধটা খাবেন, ওই সময় ওষুধটা খাবেন, একটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। ঠিক সেই রকমভাবে আমাদের দেশটাকেও এইরকম কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে না বাঁধলে তাহলে দেশটা কিন্তু ভালোভাবে কিন্তু চলবে না, ঠিক আছে? তো এখন এই সংবিধানের ধারণাটা কিভাবে এলোটা, কিভাবে কিভাবে এলোটা, এটা অ্যাকচুয়ালি কবে থেকে এসছে? এটা এসছে অ্যাকচুয়ালি 1928 থেকে, 1928 থেকে 1928 থেকে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল। সেই রিপোর্টটার নামটা কি রয়েছে? সেই রিপোর্টটার নাম হচ্ছে নেহেরু রিপোর্ট, ঠিক আছে? নেহেরু রিপোর্ট। এবারে বলতে পারবো এই যে স্যার নেহেরুটা কে? নেহেরুটা কি জওহরলাল নেহেরু? না, জওহরলাল নেহেরু নয়, এটার নাম হচ্ছে মতিলাল নেহেরু, ঠিক আছে? মতিলাল নেহেরু, হি ইজ দ্য ফাদার অফ দ্য হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে? জওহরলাল নেহেরুর একটা বই অনেক সময় আমাদের আসে বা পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে কি ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া। আর তার সঙ্গে একটা দেয় গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে? এবং একে কি হয় না 14th নভেম্বর একটা ডে পালন করা হয়, 14th নভেম্বর। সেই ডেটা কি বলা হয়? চিলড্রেন্স ডে। এই চিলড্রেন্স ডে কেন পালন করা হয়? কারণ এই 14 নভেম্বর হচ্ছেই আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরুর হচ্ছে জন্মদিন। তো পণ্ডিত জওহরলাল নেহেরুর যে বাবা রয়েছে মতিলাল নেহেরু 1928 সালে একটা নেহেরু রিপোর্ট প্রকাশ করে। সেখানেই নেহেরু রিপোর্টে দাবি জানানো হয় যে ভারতের সংবিধানটা ভারতের দ্বারাই রচিত হবে। এখন দেখো তুমি একটা জায়গায় ধরো তোমাকে অন্যজন রুল করছে, ধরো আজকে এখন টিএমসি রুল করছে, আজকে যদি সিপিএম এসে বলে যে না আমরা দেশের আইন তৈরি করব, কখনো সম্ভব নয়। কারণ পার্লামেন্টে এখন কিন্তু রয়েছে টিএমসি রয়েছে, পার্লামেন্টে কিন্তু বামফ্রন্ট নেই। তাহলে যে থাকবে তারই জোরটা বেশি থাকবে না? তো আমাদের ভারতের সংবিধান ভারতের দ্বারা রচিত হয় বলেই তো শুধু হবে না, এইটাকে তোমাকে পাস করাতে হবে, কোনো একটা জায়গা থেকে পাস করাতে হবে। তো এইটা নিয়ে অনেক কিছু ঝামেলা হলো। এর জন্য একটা দুটো হয়েছিল, দেখো 1942 একটা সাল রয়েছে, আর একটা হচ্ছে 1946 একটা সাল রয়েছে। 1942তে কি হয়েছিল না, তখন ক্রিপসের মানে একটা ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, ইংল্যান্ডের এই ছিল তখন হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। এই স্ট্যাফোর্ড ক্রিপস একটা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে পাঠায়। ক্যাবিনেট মিশনটা ভারতবর্ষ থেকে পুরো ঘুরে আসে, ভারতবর্ষ থেকে ঘুরে এসে প্রস্তাব দেয় যে ঠিক আছে ভারতের সংবিধানটা ভারতের দ্বারাই রচিত হবে, কিন্তু এখন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তাহলে এখন মনে হয় সংবিধানের জন্য ভাবাটা ঠিক হবে না। এরপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় 1946-এ আবার একটা মানে মিশন পাঠায়, ঠিক আছে? সেই মিশনটার সময় কে ছিল?
আমাদের ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিল ক্লেমেন্ট অ্যাটলি। ক্লেমেন্ট অ্যাটলি, এই ক্লেমেন্ট অ্যাটলি অ্যাকচুয়ালি কি, এটার আর এক নাম হচ্ছে ভারত বন্ধু। ক্লেমেন্ট অ্যাটলির আর একটা নাম হচ্ছে ভারত বন্ধু। এই ভারত বন্ধু তখন আমাদের এই সংবিধান রচনার ক্ষেত্রে অনেকটা হেল্প করেছিল। এ বলেছিল ঠিক আছে ভারতের সংবিধানটা ভারতের দ্বারাই রচিত হবে, বাট তার জন্য কি করতে হবে, ভারতের সংবিধান রচনার জন্য একটা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি মানে কি, গণপরিষদ গঠন করতে হবে। তাহলে গণপরিষদটা কবে গঠন করা হয়, 1946-এ গঠন করা হয়। এবং 1946-এ যখন গণপরিষদটা গঠন করা হয়, গণপরিষদের হচ্ছে ফার্স্ট একটা সেশন বসে। ফার্স্ট সেশনটা কবে হয়, ফার্স্ট সেশনটা হচ্ছে নিউ দিল্লিতে হয়। ফার্স্ট সেশনটা কি কোথায় হয়, নিউ দিল্লিতে। এই নিউ দিল্লিতে যখন সেশনটা হয় তখন আমাদের গণপরিষদের একজনই কিন্তু সভাপতিত্ব করেছিল। সে নামটা কি, সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা কে ছিল না, আমাদের একদম ওল্ডেস্ট একটা মেম্বার ছিল। আমাদের সব থেকে ওল্ডেস্ট মেম্বার ছিল গণপরিষদের মধ্যে সচ্চিদানন্দ সিনহা। কিন্তু এই যে সচ্চিদানন্দ সিনহ যখন ফার্স্ট সেশনটা নিউ দিল্লিতে অর্গানাইজ করে, তখন কিন্তু সবাই এখানে আসেনি। দেখো মিটিং তো, মিটিংয়ে তো সবারই আসার কথা, কিন্তু সবাই কিন্তু সেই সময় আসেনি। তাহলে টোটাল কতজন সেখানে উপস্থিত ছিল, সেই সময় টোটাল উপস্থিত ছিল 389 জন সদস্য। 389 জন সদস্যটাকে যদি স্প্লিট আপ করো, তাহলে একটা হচ্ছে 296 জন সদস্য থাকে, আর আরেকটা জায়গায় সদস্যটা থাকবে তোমার হচ্ছে 293 জন সদস্য। আর 293 জন সদস্য 11টা আছে, 11 4টে। আগে এইটুকু ডিভিশনটা বলে দিই। প্রথম কথা, 296 জন সদস্য সেটা কোথা থেকে আসে, আইনসভা থেকে আসে, প্রাদেশিক আইনসভা থেকে। ঠিক আছে, প্রাদেশিক আইনসভা থেকে। 11টা কিসে আসে, যেগুলো গভর্নর শাসিত অঞ্চল থেকে আসে। আর 4টে কিসে অঞ্চল থেকে, মুখ্য কমিশনার শাসিত অঞ্চল থেকে আসে। ঠিক আছে, তাহলে 11 প্লাস 4 কত হচ্ছে, 15 হচ্ছে। 15 প্লাস হচ্ছে 296 কত হচ্ছে, 6 5 11 1 হাতে 1, 9 1 10 0 হাতে 1, 2 1 3 301। ঠিক আছে, 6 5 11 9 1 10 6 5 11 1 9 1 10 9 1 10 রেখে 11 1 হাতে 1 311। তাহলে 389 থেকে 311টা যদি তুমি বাদ দাও, তাহলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 78। এই যে 93টা আসন ছিল, বাকি এইগুলো থেকে প্রাদেশিক আইনসভা থেকে আসে। এখন কথা হচ্ছে কি, যে এটা তাহলে তারা তাহলে কারা এখানে বয়কট করেছিল, কারা বয়কট করেছিল, বয়কটটা তখন করেছিল হচ্ছে একমাত্র মুসলিম লীগ বয়কট করেছিল। মুসলিম লীগ বয়কট করেছিল। দেখো এই মুসলিম লীগ সম্বন্ধে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই। মুসলিম লীগ সম্বন্ধে একটা ছিল, মুসলিম লীগের মধ্যে আমাদের একটা সবসময় মতবিরোধ ছিল, কিন্তু এই কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল। কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল। সেই ঐক্যটা কবে তৈরি হয়েছিল, 1916 সালে। এই 1916 সালে কি চুক্তি হয়েছিল, লখনৌ চুক্তি হয়েছিল, লখনৌ প্যাক্ট হয়েছিল। লখনৌ প্যাক্টে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছিল। তাহলে এই প্রথম যে অধিবেশনটা বসে, সেখানে হচ্ছে যে টোটাল হচ্ছে এই যে মুসলিম লীগটা কিন্তু বাদ দেয়। ঠিক আছে, তারপরে আবার একটা কথা হচ্ছে কি, যে এরপরে এই 1946 সালে নেক্সট একটা অধিবেশন বসে 11ই ডিসেম্বর, একটা 9 ডিসেম্বর, একটা 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর যখন এটা বসে, তখন কি করা হয় না, ডাক্তার এই যে ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদকে সেকেন্ড চেয়ারম্যান করা হয়, এবং এইচ.সি. মুখার্জিকে কি করা হয়, ভাইস চেয়ারম্যান। রাজেন্দ্র প্রসাদকে চেয়ারম্যান আর এইচ.সি. মুখার্জিকে কি করা হয়, ভাইস চেয়ারম্যান করা হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে সবাই কেন জয়েন, হ্যাঁ আচ্ছা আজকে জয়েন করলো না কেন? অবশ্যই পিডিএফটা দেওয়া হবে বাবু। তুমি একটা কাজ করো, এই যে ক্লাসের পিডিএফটা না তোমাকে দেওয়া হবে না। এটা কি হয়েছে বলো তো, এটাকে তুমি যেটা হোয়াইট বোর্ডে আছে,
হোয়াইট বোর্ড থেকে দেখে ভালো করে তোমাদের রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়া হবে, রেকর্ডিংটাকে পজ করে করে তোমরা লিখবে। দেখো রেকর্ডিং থেকে তোমরা যদি শুনে জিনিসটাকে লিখতে পারো তাহলে তোমাদের কাছে সব থেকে ভালো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি একটা পিডিএফ থাকো সেটা পড়ে যতটা না মনে রাখতে পারবে, রেকর্ডিংটা যখন পাঠানো হবে সেখান থেকে যখন তোমরা শুনে লিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে এত কমজন জয়েন করেছে কেন? বাকিদের সব কি হলো? তোমাদের বন্ধুদের অনেকজন তো গ্রুপে আছে, এত ইন্টারেস্টিং ক্লাস হচ্ছে। আচ্ছা, এবারে কি হচ্ছে আর একটা জিনিস জেনে রেখে দাও যে একটা অবজেক্টিভ রেজলিউশন খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভ রেজলিউশন খুব ইম্পর্টেন্ট। অবজেক্টিভ রেজলিউশন, সেই অবজেক্টিভ রেজলিউশনটা কবে প্লাস হয়? 1946 সালের 1946 সালের 13ই ডিসেম্বর। তাহলে কি হলো? প্রথম 1946 সালের 9 ডিসেম্বর কি হলো? যে প্রথম কথা আমাদের ফার্স্ট অধিবেশনটা বসলো। ফার্স্ট অধিবেশনে তখন কি ছিল? ডাক্তার সচিদানন্দ সিনহা ছিল, সচিদানন্দ সিনহা ছিল এটা চেয়ারম্যান। 11ই ডিসেম্বর একটা অধিবেশনটা বসলো, সেখানটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদকে একটা স্থায়ী চেয়ারম্যান করা হলো। 13ই ডিসেম্বরের কথা বলছি, 13ই ডিসেম্বর সেই সময়টা কি হয়ে গেল না আমাদের অবজেক্টিভ রেজলিউশনটা পাস হলো। অবজেক্টিভ রেজলিউশনটা কি? এই অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করেই আমাদের কিন্তু প্রিয়াম্বেলটা হয়েছিল, যদিও তুমি বলবে প্রিয়াম্বেলটা অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়েছিল, কিন্তু এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ সবার জন্য, সরি এগুলো পরবর্তীকালে আরও আমি আসছি, কিন্তু কথা হচ্ছে এই অবজেক্টিভ রেজলিউশনটার সাথে কিন্তু অনেকটা আমাদের প্রিয়াম্বেলটার কিন্তু রিলেশনটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে এই কনস্টিটিউশনটা প্রথম কথা যে এটা হলো অ্যাকসেপ্টেড হলো, এটা কবে অ্যাকসেপ্টেড হলো মনে রেখে দাও। দুটো জিনিস কি খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 1949 সালের 1949 সালের 26শে নভেম্বর, আর একটা হচ্ছে 1950 সালের 26শে হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক আছে, 1949 সালের 26শে নভেম্বর কি হলো? আমাদের এই আমাদের যে এটা রয়েছে কনস্টিটিউশনটা যেটা রয়েছে তাকে কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল? ড্রাফটিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যে ড্রাফটিং কমিটিকে কি বলা হয়েছিল? যে তোমরা বিভিন্ন দেশে যাও, বিভিন্ন দেশের সমস্ত সংবিধানগুলোকে একটা করে নিয়ে তুমি কিন্তু এটাকে লেখো। তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে রাখা হয়েছিল? ডাক্তার বি আর আম্বেদকরকে রাখা হয়েছিল। ডাক্তার বি আর আম্বেদকরকে হচ্ছে রাখা হয়েছিল এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসাবে। এবং ডাক্তার বি আর আম্বেদকর বিভিন্ন জায়গা থেকে সংবিধানটাকে একটা করে সেইগুলোকে পাস করালো কবে? 1949 সালের 26শে নভেম্বর। এবং এটার ইনাগুরেট হলো কবে? 1950 সালের হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে আমাদের এখানে আমি একটা কথা বলে দিই যে এই যে তোমাদের আমি বললাম গণপরিষদটা প্রথম কবে গঠন করা হয়েছিল? 1946-এ। এই 1946-এ আর একটা গঠন করা হয়েছিল, সেটা হচ্ছে কি ইন্টিরিম গভর্নমেন্ট। কি গঠন করা হয়েছিল? ইন্টিরিম গভর্নমেন্ট। ইন্টিরিম গভর্নমেন্ট বা এটাকে কি বলা হয়? অন্তর্বর্তীকালীন সরকার। 1946 সালের একটা গঠন করা হয়েছিল, সেটা কি হচ্ছে ইন্টিরিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তোমরা ডব্লিউবিসিএস এর জন্য এটা নিতে যাচ্ছ, আমাদের সব কটা পয়েন্টসকেই খুব ভালো করে পড়তে হবে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারের মধ্যে কারা কারা কোন কোন দায়িত্বে ছিল। যেমন আমাদের প্রথমেই আসে যে প্রথম যে নামটা সেটা হচ্ছে কি জে এল নেহেরু। জে এল নেহেরু। জেহেল নেহেরু কিসের দায়িত্ব ছিল? না বৈদেশিক বিষয়। কিসের দায়িত্ব ছিল? বৈদেশিক বিষয় সংক্রান্ত দায়িত্ব ছিল। তারপরে কি ছিল? বল্লভ ভাই প্যাটেল। বল্লভ ভাই প্যাটেল। ঠিক আছে, এই বল্লভ ভাই প্যাটেলের আর একটা ব্যাপার কি আছে বলো তো? এই বল্লভ ভাই প্যাটেল নামটা কখন থেকে দেওয়া হয়েছে? যখন থেকে এই বল্লভ ভাই প্যাটেল আমাদের মহাত্মা গান্ধী যে সত্যাগ্রহগুলো হয়েছিল, যেমন ধরো একটা চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, একটা খেদা সত্যাগ্রহ হয়েছিল, একটা আমেদাবাদ মিল স্ট্রাইক হয়েছিল, সেই সময় একটা সত্যাগ্রহ হয় বারদৌলি সত্যাগ্রহ। এই বারদৌলি সত্যাগ্রহতে কিন্তু বল্লভ ভাই প্যাটেলও অংশটা নিয়েছিল। তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে এতে তখন থেকে মহাত্মা গান্ধী একে এই বল্লভ ভাইটা নামটা দিয়েছিল। ঠিক আছে, এই বল্লভ ভাইয়ের আর একটা নাম কি বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এবং এই বল্লভ ভাই প্যাটেল কি দপ্তরে ছিল? এ দপ্তরটা ছিল হচ্ছে স্বরাষ্ট্র এবং তথ্য। স্বরাষ্ট্র এবং তথ্য।
এই দায়িত্ব ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে রাজেন্দ্র প্রসাদ, তারপরে কি রয়েছে রাজেন্দ্র, এগুলো কিন্তু বাবু কিসের বলছি, কিন্তু এগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, একবারও কিন্তু গুলোবে না, কারণ এটা কিন্তু কি বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি। তারপরে যখন 1947 সালে দেশটা স্বাধীন হলো, যখন ভারতের সরকার মণ্ডলী গঠিত হলো, তখন কিন্তু এরা আমাদের পদগুলো সব চেঞ্জ হয়ে যায়। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছি, 1946 সালে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল সেই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। তারপরে 1947 সালে যখন দেশটা স্বাধীন হলো, তখন কিন্তু তার পদগুলো ঘুরে যায়, এই পদগুলো কিন্তু থাকে না। যেমন একটা কথা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের কথা বলছি, রাজেন্দ্র প্রসাদ কি ছিল, রাজেন্দ্র প্রসাদ ছিল খাদ্য ও কৃষি দপ্তরে ছিল, ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ কি দপ্তরে ছিল, খাদ্য ও কৃষি দপ্তরে ছিল, ঠিক আছে। তারপরে আর কি কি ছিল, যেমন বলদেব, এটা হচ্ছে 1946 স্বাধীনতার আগে, বিফোর ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারটা মনে রেখে দাও, সালটা মনে রেখে দাও, 1946 সালের 2 সেপ্টেম্বর, একদম ভালো করে মাথা রেখে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারটা কবে গঠন করা হয়, 1946 সালের হচ্ছে 2 সেপ্টেম্বর, একদম ভালো করে মাথা রেখে দেবে। আচ্ছা, তো এবারে কি হচ্ছে, আরেকটা কি বললাম, বলদেব সিং, শোনো, বলদেব সিং, বলদেব সিং, বলদেব সিং কিসে ছিল না, বলদেব সিং হচ্ছে তোমার হচ্ছে প্রতিরক্ষায় ছিল, ডিফেন্স। এটাকে কি করে মনে রাখবে, কি করে মনে রাখবে, কোনো ডিফেন্সে কি করতে হয়, বল প্রয়োগ করতে হয়, যে কোনো সেনাবাহিনীতে কি হয়, বল প্রয়োগ করতে হয়। তাহলে ইন্টারিম গভর্নমেন্টে কি হয়েছিল, বলদেব সিং কি ছিল, আমাদের ছিল তোমার কি বেশ বলে প্রতিরক্ষা মন্ত্রী ছিল। তারপরে কি হচ্ছে লিয়াকত আলী খাঁ, লিয়াকত আলী খাঁ, লিয়াকত আলী খাঁ, লিয়াকত আলী খাঁ কি ছিল না, লিয়াকত আলী খাঁ হচ্ছে অর্থ দপ্তরে ছিল, লিয়াকত আলী খাঁ কিসে ছিল, অর্থ দপ্তরে ছিল। আর একটা কি হয়েছে দেখো, জগজীবন রাম, জগজীবন রাম, জগজীবন রামটা কিসে ছিল, জগজীবন রামটা হচ্ছে তোমার শ্রম দপ্তরে ছিল, ঠিক আছে। তারপর যোগেন্দ্রনাথ মন্ডল, যোগেন্দ্রনাথ মন্ডল, যোগেন্দ্রনাথ মন্ডল, এটা কিসে ছিল, আইনে ছিল। এইগুলো পরবর্তীকালে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো যখন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জের ব্যাপারটা আমি আসছি, তার আগে জিনিসগুলোকে আমি একটুখানি বলে দিই, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে তাহলে এইবারে কথা হচ্ছে, যখন ভারতের সংবিধানটা মনে রাখবে, 1900, আমি কি বললাম দুটো ডেট, একটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর কি হলো, সংবিধানটা অ্যাকসেপ্টেড হলো। এবং এটাকে কবে ইনাগুরেট করা হলো না, 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি কি করলো, সংবিধানটাকে ইনাগুরেট করা হলো। যখন সংবিধানটাকে ইনাগুরেট করা হলো, তখন সংবিধানের কতগুলো ধারা ছিল, মনে রেখে দাও, এখানে টোটাল তখন সংবিধানের যেটা ধারাটা ছিল সেটা হচ্ছে 395টা ধারা ছিল, ঠিক আছে। 395টা ধারা ছিল, এবং কতগুলো অধ্যায় ছিল, 22টা পার্ট ছিল, 22টা পার্ট ছিল, এবং 8টা শিডিউল ছিল। 395টা ধারা, 22টা পার্ট, এবং 8টা শিডিউল, ঠিক আছে। এবারে কথা হচ্ছে কি, এই ধারাগুলো সম্বন্ধে না মনে রাখলো, আমরা কিন্তু 22টা পার্টটা খুব ইম্পর্টেন্ট, কোন কোন পার্টে কি কি আছে সেইটাকে নিয়ে কিন্তু এবারে আসছি, যে আমাদের কোন কোন পার্টে কি কি আছে, ঠিক আছে। যে আমাদের যে 22টা পার্ট রয়েছে, সেই 22টা পার্টের মধ্যে কোন কোন আছে, ঠিক আছে। দেখো, আচ্ছা, প্রথম কথা, আগে আমরা একটা একটা করে করি। প্রথম কি হচ্ছে পার্ট, তাহলে এটা কি রয়েছে, পার্টস, ঠিক আছে। প্রথমে দেখো পার্টসটা কি রয়েছে, পার্টের মধ্যে কি রয়েছে 1 থেকে 4। আচ্ছা, এবারে ভারতের সংবিধানে আর কতগুলো জিনিস বলে দিই ভারতের সংবিধানের। আচ্ছা, এই পার্টসগুলো আসছি, পার্টসগুলো আসার আগে ভারতের সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য বলি, তাহলে বুঝতে পারবে। প্রথম কথা, ভারতের সংবিধানে কি কি বৈশিষ্ট্য আছে, এটা মনে রাখবে, বিশ্বের সর্বাপেক্ষা, বিশ্বের সর্বাপেক্ষা, বৃহত্তের সর্বাপেক্ষা বৃহৎ ও জটিল লিখিত সংবিধান, বৃহৎ ও জটিল কি লিখিত সংবিধান, ঠিক আছে। তাহলে বিশ্বের সর্বাপেক্ষা যদি বলা হয় বৃহৎ সংবিধান, বিশ্বের সর্বাপেক্ষা লিখিত সংবিধান, সেটা আমাদের কি হবে, এই ভারতের সংবিধান। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে কিছু কিছু রাজ্য, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, কোন কোন রাজ্য মনে রাখবে, একটা হচ্ছে নাগাল্যান্ড,
ঠিক আছে, নাগাল্যান্ড রয়েছে, তারপরে হচ্ছে মিজোরাম রয়েছে, তারপরে হচ্ছে আসাম রয়েছে, আর একটা হচ্ছে গুজরাট রয়েছে। ঠিক আছে, এবারে আমাকে একটা কথা বলো, এইখানে এটা সংবিধানের বাইরে থেকে তোমাদেরকে একটা বলছি, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, গৌহাটি, এই গুজরাট, এর মধ্যে কোন জায়গায় এরকম রয়েছে যে হরপ্পার কি হয়েছিল, একটা ডকইয়ার্ড আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, প্লাস প্লাস কি হয়েছিল, মুঘলদের সময় সেটা কিন্তু বলতে গেলে একটা বাণিজ্যের একটা কেন্দ্র ছিল। বলতে পারবে কেউ? গুজরাটের কি ছিল, গুজরাটের কোনটা ছিল বলো? হুম, ঠিক আছে, মনে রাখবে গুজরাটের একটা বন্দর ছিল, গুজরাটের একটা বন্দর হয়েছে সুরাট। ঠিক আছে, এই সুরাটে কি ছিল, হ্যাঁ, মানে একটা কেন্দ্র ছিল। প্লাস হচ্ছে এটা যেটা ছিল তোমার হচ্ছে লোথাল বলে একটা জায়গা ছিল, লোথাল। এই লোথালে কি হয়েছিল, একটা তোমার ডকইয়ার্ডও পাওয়া গেছিল। ঠিক আছে, লোথালে কি হয়েছিল, ডকইয়ার্ডে পাওয়া গেছিল। এর সাথে আর কি ছিল না, এটা হচ্ছে কি না, ভারতের সংবিধানটা হচ্ছে কি বলা হয়, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। কি বলা হয়, রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। রিজিড মানে কি আর ফ্লেক্সিবলটা মানে কি? দেখো, রিজিড মানে হচ্ছে যে জিনিসটাকে হচ্ছে পরিবর্তন করাটা খুব কঠিন। কিরকম, আমাদের পার্টগুলো পড়ালেই বুঝতে পারবে, তোমাদের একটুখানি বলে দিই, একটা হিন্টস দিয়ে রাখি। আমাদের পার্ট 3 যেটা আছে, পার্ট 3-তে কি রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটসটা যেটা পার্ট 3-তে রয়েছে, সেটা কিন্তু পরিবর্তন করাটা খুবই মুশকিল। কারণ এখানে তুমি যদি ফান্ডামেন্টাল রাইটটা কোনো কারণে ভায়োলেটেড হয়, সেখানে কিন্তু ডিরেক্ট তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো। যেখানে 32-এ রয়েছে কি রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, আর 226-এ হচ্ছে হাইকোর্ট রয়েছে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে গিয়ে ডাইরেক্ট কেস করে দিতে পারো। তাহলে ফান্ডামেন্টাল রাইটটা এমনই একটা ব্যাপার যেটাকে পরিবর্তন করাটা কিন্তু খুবই মুশকিল। কিন্তু আবার দেখো, যদি পার্ট 1 থেকে 4 চিন্তা করো, পার্ট 1 থেকে 4, সেই পার্ট 1 থেকে 4টা কি রয়েছে, নতুন কোনো রাজ্যটাকে সীমানা পরিবর্তন, পুরাতন রাজ্যটাকে মানে বাউন্ডারিটাকে বদলানো, এটাকে কিন্তু পরিবর্তন করাটা কোনো ব্যাপার কিছু নয়। সেই জন্য 1 থেকে 4টা কি রয়েছে, পরিবর্তন করাটা খুব সোজা। ঠিক আছে, তা এটার জন্য কিন্তু খুব একটা বেশি তোমাকে কাঠখড় পোড়াতে হবে না, যত না পার্ট 3 তুমি ফান্ডামেন্টাল। তারপরে যেমন ধরো প্রিয়াম্বল, প্রিয়াম্বেল বলে একটা জায়গা রয়েছে, প্রিয়াম্বেল বলে একটা জায়গা রয়েছে, এইখানে তো একটা সময় ছিল যে প্রিয়াম্বেলটাকে পরিবর্তনই করা যেত না। তারপরে মাঝখানে একটা কেস হলো, সেই কেসের পর সুপ্রিম কোর্ট বলল যে হ্যাঁ, যে প্রিয়াম্বেলটাকেও পরিবর্তন করা যায়। এবার প্রিয়াম্বেলটা কি জিনিস সেটাকে আমি একটু পরে আসছি। আচ্ছা, এবারে কি হচ্ছে দেখো, যে প্রথম কথা, এটার মধ্যে কি রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় কি রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ঠিক আছে, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আবার দু ধরনের হয়। একটা হচ্ছে কি রয়েছে, ফেডারাল, আর একটা হচ্ছে কি রয়েছে, কোয়াসি ফেডারাল। কোয়াসি ফেডারাল, ফেডারালটা কি আর কোয়াসি ফেডারালটা কি? ফেডারালটা মানে হচ্ছে কি, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে দুজনেরই ক্ষমতা থাকবে, একটা কেন্দ্রেরও ক্ষমতা থাকবে, আর একটা হচ্ছে কি থাকবে, রাজ্যেরও ক্ষমতা থাকবে। আর যখন কোয়াসি ফেডারেলের কথা বলবে, তখন দুজনের ক্ষমতা তো থাকবেই, একটা হচ্ছে কেন্দ্রের ক্ষমতা থাকবে, আর একজনের হচ্ছে রাজ্যের ক্ষমতা থাকবে, কিন্তু দুজনের মধ্যে শুধু সেন্ট্রাল যে ডিসিশনটা নেবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে, সেন্ট্রাল যে ডিসিশনটা নেবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। ঠিক আছে,
হয়েছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কি রয়েছে, এটা কি রয়েছে যুক্তরাষ্ট্রের এবং এটা থাকবে, ঠিক আছে। প্লাস কি রয়েছে এখানে আর কি সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে, সংবিধান আর কি বৈশিষ্ট্য রয়েছে, এক নাগরিকত্ব। কি নাগরিকত্ব রয়েছে, এক নাগরিকত্ব, এক নাগরিকত্ব রয়েছে। আর একটা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি রয়েছে সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। এবারে আমরা একটু আসি সংবিধানের অধ্যায়গুলো কি কি রয়েছে, কি কি সংবিধানের অধ্যায় রয়েছে সেগুলো সম্বন্ধে একটু জানা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এবারে আসবো পার্টস, পার্টস অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে। সো নাম্বার দেখো, নাম্বার ওয়ান পার্ট, পার্ট আমি প্রথম কি বললাম, এক থেকে হচ্ছে চার রয়েছে, পার্ট এক থেকে চার। এই পার্ট এক থেকে চারে কি বলা হয়েছে, পার্ট এক থেকে কি জারে বলা হয়েছে যে ইউনিয়ন, ইউনিয়ন এবং ভূখণ্ড, ঠিক আছে। এটাই বুঝতে পারছো তো, বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কে একজন বেরিয়ে গেছিল এর মধ্যে, সুরিয়া তুমি বেরিয়ে গেছিলে, সুরিয়া সরকার, সুরিয়া সরকার কি বেরিয়ে গেছিলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি হয়েছিল দেখো, পার্ট এক থেকে চার, পার্ট এক থেকে কি চারে কি বলা হয়েছে, ইউনিয়ন এবং ভূখণ্ড। মানে এখানে আমি কি বললাম তোমাদের, প্রথমে বলেছিলাম যে ফরমেশন, ফরমেশন অফ নিউ স্টেট, ফরমেশন অফ নিউ স্টেট, তারপর হচ্ছে অল্টারেশন অফ বাউন্ডারি, ঠিক আছে। তুমি চাইলে কোনো নতুন রাজ্যের সীমানা চেঞ্জ করতে পারো, নতুন রাজ্যের কোনো সীমানা চেঞ্জ করতে পারো, নতুন রাজ্যের ভূখণ্ড চেঞ্জ করতে পারো। সেটা হয়ে গেল কি তোমার পার্ট ওয়ান থেকে ফোরে বলা হয়েছে। এরপরে যেটা রয়েছে পার্টে কি বলা হয়েছে, পার্ট টুতে, দেখো পার্ট, পার্ট টুতে দেখো আমি সব সেকশনগুলো কিন্তু বলে দিচ্ছি, পার্ট ওয়ানে কি কি সেকশন রয়েছে, পার্ট টুর কি কি সেকশন রয়েছে, আমি সেগুলো কিন্তু সবই তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝতে পেরেছো। পার্ট টুর যে সেকশনটা রয়েছে সেই সেকশনটা কি রয়েছে, 5 থেকে 11, ঠিক আছে। 5 থেকে 11তে কি সেকশনটা রয়েছে, নাগরিকত্ব বা সিটিজেনশিপ, সিটিজেনশিপ, ঠিক আছে। 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি পার্ট থ্রি, আমি এই পার্টগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এগুলোকে নিয়ে আমরা পুরো ইলাবোরেটলি আলোচনা করবো। তার আগে আমি সবকটা পার্টকে নিয়ে ইলাবোরেটলি আলোচনা করবো। তার আগে আমরা শুধু এইটুকু দেখে নিতে চাই যে কোন কোন পার্টে কি আছে, পার্ট ওয়ানে কি আছে, পার্ট টুতে কি আছে, পার্ট থ্রিতে কি আছে, এইগুলোকে নিয়ে আমরা আগে বলে নিতে চাইছি যে কি কি পার্ট আছে। তারপরে এই পার্টগুলোকে নিয়ে ইলাবোরেটলি বলবো। যে পার্ট ওয়ানে 1 থেকে 4 যেটা বলে চাওয়া হচ্ছে ফরমেশন অফ দ্য নিউ স্টেট, থ্যাংক ইউ, ফরমেশন অফ দ্য নিউ স্টেট, এটা ব্যাপারটা কি ব্যাপার। ঠিক আছে, দেখো পার্ট থ্রি, পার্ট থ্রিতে কি রয়েছে, পার্ট থ্রি, ইয়েস, 12 থেকে 35, 12 থেকে 35টা রয়েছে তোমার হচ্ছে মৌলিক অধিকার, ঠিক আছে। নেক্সট হচ্ছে পার্ট হচ্ছে ফোর, পার্ট ফোরে কি রয়েছে 36 থেকে 51, যেখানে কি রয়েছে ডিপিএসপি বা ফুল ফর্মটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। এটা 36 থেকে 51। তারপরে পার্ট ফোর, পার্ট, হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা কথা মনে হচ্ছে সংবিধানের নির্দেশাত্মক নীতি, নির্দেশাত্মক নীতি,
বা এটাকে ইংলিশে বলা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, বা এটাকে আমরা বলা হয় সংবিধানের নির্দেশাত্মক নীতি। ঠিক আছে, কিছু নির্দেশ রয়েছে, সেইগুলোকে তোমাদের পালন করতে হবে। তারপর কি রয়েছে পার্ট 4। পার্ট 4 এর তোমাদের এখানে কি হয়ে গেল বাবু, পার্ট 4 এর 36 থেকে 51 হয়ে গেল। পার্ট 4 এর হচ্ছে 51 এ আছে। আবার এই 51 এতে কি রয়েছে, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, মনে রাখা দাও এই মৌলিক কর্তব্য আগে কোথা থেকে ছিল, 10টা ছিল, 10টার পরে আরো একটা কর্তব্য অ্যাড করা হয়েছে, তাহলে টোটাল এখন কতগুলো রয়েছে, 11টা কর্তব্য রয়েছে। ঠিক আছে, তাহলে 11টা হচ্ছে তোমার হচ্ছে পার্ট 5, পার্ট 4 হলো। ঠিক আছে, এবারে কি হচ্ছে তোমার হচ্ছে পার্ট 4 হলো, এবারে হচ্ছে তোমার হচ্ছে পার্ট 5। ঠিক আছে, হুম হুম দেখো পার্ট 3 তে হচ্ছে কি রয়েছে, পার্ট 3 তে হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, পার্ট 4 যেটা রয়েছে, পার্ট 4 এর এটা পার্ট 3 কত সেকশনটা তুমি হিসাব করো, 12 থেকে 35। ঠিক আছে, তাহলে লাস্ট কত হলো, 35 হলো। এরপরে পার্ট 4 এর তাহলে কত থেকে হবে, এখানে লাস্ট কত আর্টিকেল আছে, 35। এরপরে কত আসবে, 36। 36 থেকে কি হবে, 51। ঠিক আছে, এখানে কি হবে, নির্দেশাত্মক নীতি আসবে, নির্দেশাত্মক নীতি, নির্দেশাত্মক নীতি। তারপরে পার্ট 4, পার্ট 4 এর এটা কি রয়েছে, 51 এ আছে, 51 এ। ঠিক আছে, সেখানে কি হচ্ছে তোমার হচ্ছে আমাদের কি বলা হয়েছে, মৌলিক কর্তব্য। ঠিক আছে, এই বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, হুম 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 হ্যাঁ, ওটা একটা হচ্ছে 51 রয়েছে, আর একটা হচ্ছে 51 এ রয়েছে, 51 আর 51। ঠিক আছে, ওকে। ঠিক আছে, একটু একটু মিউট করো সবাই, মিউট করো, মিউট করো, মিউট করো। মিউট না করলে অসুবিধা হবে ক্লাস করাতে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা, এবারে হচ্ছে 51 হয়ে গেল। ঠিক আছে, তো 51 পরে হচ্ছে তোমার হচ্ছে কি, এরপরে হচ্ছে তোমার পার্ট 5 রয়েছে। ঠিক আছে, পার্ট 5 রয়েছে, সরি। ঠিক আছে, সরি, পার্ট 5 রয়েছে। এই যে পার্ট 5টা যেটা রয়েছে, পার্ট 5টা যেটা রয়েছে, পার্ট 5 এর হচ্ছে তোমার কি রয়েছে, ইউনিয়ন লিস্ট রয়েছে। ঠিক আছে, পার্ট 5 এর যেটা রয়েছে তোমার হচ্ছে ইউনিয়ন লিস্ট রয়েছে। ইউনিয়ন লিস্টটা কি রয়েছে না, এটা হচ্ছে তোমার হচ্ছে 52 থেকে হচ্ছে 151। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, রাষ্ট্রপতি ফাষ্ট্রপতি সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, এখন আজকে আমরা যেহেতু পার্ট আমাদের সময় যেহেতু বেশি নেই, আমরা পার্ট 5 অবধি যেটা বললাম এইটাকে অবধি আমরা ডিসক্রাইব করি, যে পার্ট 1-এ কি কি আছে, পার্ট 2-তে কি কি আছে, পার্ট 3-তে কি কি আছে, পার্ট 4-এ কি কি আছে, এই জিনিসটাকে নিয়ে আগে ডিসক্রাইব করি। ঠিক আছে, তারপরে আমরা এটাকে নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, পরের পার্টগুলো যখন বলবো, পরের পার্টগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আমি চলে আসছি আর্টিকেল 1, পার্ট 1। ঠিক আছে, পার্ট 1 এর কি বললাম, আর্টিকেল কি হয়েছে 1 থেকে 4। আচ্ছা, 1 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, 1 নম্বর আর্টিকেলে হচ্ছে ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্টেট। ঠিক আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে ইউটি। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে অঞ্চলগুলি ভারত সরকার যে কোনো সময় অধিগ্রহণ করে দিতে পারে, মানে সেন্ট্রাল, বা ভারত সরকারের অধিগ্রহণ কোনো রাজ্য। তাহলে কি হয়েছে পার্ট 1-এ কি হয়েছে না, পার্ট 1-এ 3টে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে ইউটি। ঠিক আছে, বুঝতে পারা গেছে? হয়েছে, এবারে টোটাল হচ্ছে মোটামুটি এখানে কতগুলো ইনফরমেশন আমাদের দেওয়ার আছে। প্রথম কথা, আমাদের একটা 29 স্টেট হয়, 29 স্টেট হয়, দুটো ইনফরমেশন দেখে দেয়। একটা হচ্ছে 2014 সালের, 2014 সালের 2 জুন, হ্যাঁ, একটা নতুন রাজ্য গঠিতকরণ করা হয় না, সেই নতুন রাজ্য কি নাম করা হয়, তেলেঙ্গানা।
তেলেঙ্গানা গঠন করা হয়। আর একটা হচ্ছে মনে রেখে দাও 2019 সালে 31 অক্টোবর একটা নতুন রাজ্য গঠন করা হয় না? সেই নতুন রাজ্যগুলোর নাম, এই নতুন রাজ্যটার নাম কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। এই জম্মু অ্যান্ড কাশ্মীরটা আগে কি ছিল? জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে একটা আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটার নাম হচ্ছে 370। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরটা কিন্তু কি হয়ে গেছে? ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে একটা কথা হচ্ছে 2014 সালের 2 জুন একটা গঠন করা হয়েছে তেলেঙ্গানা। সেই তেলেঙ্গানাটাকে কাকে ডিভাইডেড? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এটা একটা কথা বলো তো, এই যে অন্ধ্রপ্রদেশের কথা বলছি, এই যে অন্ধ্রপ্রদেশের কথা বলছি, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে একটা অন্ধ্রপ্রদেশে একটা ফেমাস হ্রদ রয়েছে, সেই হ্রদটার নাম কি বলে দাও, চটপট বলো তো। অন্ধ্রপ্রদেশের একটা ফেমাস হ্রদ রয়েছে, সেই ফেমাস হ্রদটার নাম কি? এবং অন্ধ্রপ্রদেশে একটা মানে একটা চাষ এগ্রিকালচার খুব ফেমাস, সেটা কি নাম হয় বলতে পারবে? মনে রেখে দাও, অন্ধ্রপ্রদেশের একটা হ্রদ রয়েছে, সেই হ্রদটা খুব যেটা ফেমাস, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। কি বলা হয়েছে? পুলিকট হ্রদ। পুলিকট হ্রদটা হচ্ছে কি হয়েছে অন্ধ্রপ্রদেশে খুব ফেমাস। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে কি, অন্ধ্রপ্রদেশে যে চাষটা রয়েছে বিখ্যাত হচ্ছে তামাক চাষ। আচ্ছা, এবারে একটুখানি এই ব্যাপারটা আমরা পার্টে তো আসছি, এইটা আমি একটা হিস্ট্রি থেকে তোমাকে কোশ্চেন করছি। বলো তো, আমাদের এই যে তামাক চাষ, ঠিক আছে, তারপর হচ্ছে আলু চাষ, ঠিক আছে, আর একটা হচ্ছে ছাপাখানা, ঠিক আছে, তামাক চাষ, আলু চাষ, আর একটা হচ্ছে ছাপাখানা। এটা প্রথম কারা করেছিল বলতে পারবে? তামাক চাষ, আলু চাষ আর ছাপাখানা, এটা প্রথম কারা করেছিল, কারা আরম্ভ করেছিল? ইয়েস, ফার্স্ট যেটা আরম্ভ করেছিল সেটা হচ্ছে কি পর্তুগিজ। আচ্ছা, এবারে আমাকে বলো, এই যে তামাক চাষটা দুজন বাধা দিয়েছিল, কে কে বাধা দিয়েছিল? প্রথম কে বাধা দিয়েছিল আর সেকেন্ড কে বাধা দিয়েছিল? প্রথম কে বাধা দিয়েছিল, তারপর সেকেন্ড কে বাধা দিয়েছিল? মনে রাখবে, প্রথম হচ্ছে বাধা দিয়েছিল হচ্ছে তামাক চাষের ব্যাপারে আকবর। হুম, আর তারপরে যে বাধা দিয়েছিল সেটা হচ্ছে কি জাহাঙ্গীর। এরা দুজন হচ্ছে তামাক চাষের বেলায় বাধা দিয়েছিল। বাকি তামাক চাষ, তারপর হচ্ছে আলু চাষ আর ছাপাখানা এটা করেছিল। বলতো পর্তুগিজদের প্রথম কারখানা কোথায় ছিল, তারপর সেখান থেকে কোন জায়গার এটা কারখানাটা স্থানান্তর হয়? বলতো, মনে রাখবে এটা হচ্ছে কি, প্রথমে ছিল হচ্ছে কালিকটে, কালিকট থেকে এই রাজধানীটা মানে এটা স্থানান্তর হয় কোথায়? গোয়াতে। ঠিক আছে, তো সেটা আমরা সম্বন্ধে পরে বলছি। ঠিক আছে, আগে আমরা পার্টগুলো সম্বন্ধে আসি। ঠিক আছে, আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এটা আর একটা জেনে রেখে দাও, আমি কি বললাম? 2014 সাল, 2014 সালের 2 জুন কি হয়? আমাদের তেলেঙ্গানা ফর্ম হয়, বললাম এটা। আর একটা কি বললাম, কবে ইয়ে হয় বলো, আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরটা কবে এ হয়, ইউনিয়ন টেরিটরি হয় বলো তো? এক্ষুনি বললাম, বলো। হুম, 2019 বললাম, 2019 সালের হচ্ছে 31 অক্টোবর। ঠিক আছে, 2019 সালের 31 অক্টোবর কি করা হলো না, আমাদের এইখানটা কি হলো, এটা তোমার জম্মু অ্যান্ড কাশ্মীরটা ইউনিয়ন টেরিটরি হলো। ঠিক আছে, আচ্ছা, কবে বিহারটা ভেঙে গিয়ে ঝাড়খণ্ড হয়? কত সালে বিহারটা ভেঙে গিয়ে ঝাড়খণ্ড হয়? বিহারটা বিফার্কেটেড ওয়াজ ঝাড়খণ্ড, কত সালে হয়? না, 2000 সালে হয়। 2000 সালে হচ্ছে বিহারটা ভেঙে গিয়ে ঝাড়খণ্ড হয়। আচ্ছা, আরও এখানে স্টেটগুলো সম্বন্ধে আরো একটু হিস্ট্রিটা মাথায় রেখে দাও। 2020, 2020 সালে, 2020 সালে কি রয়েছে? 26 জানুয়ারি, 2020 সালে 26 জানুয়ারি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়। কি কি যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল? মনে রেখে দাও, একটা হচ্ছে দাদরা নগর হাভেলি,
দাদরা নগর হাভেলি, আর একটা হচ্ছে কি দমন অ্যান্ড দিউ, দমন অ্যান্ড দিউ। ঠিক আছে, 2020 সালে 26শে জানুয়ারি এই দুটো হয়। ঠিক আছে, হ্যাঁ বল, কি বলো বলো। হ্যাঁ, 2020 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল সংযুক্ত হয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চলে গঠন করা হয়। ঠিক আছে, কি কি গঠন করা হয়? একটা হচ্ছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, কি একটা হচ্ছে দাদরা নগর হাভেলি, আর একটা হচ্ছে দমন অ্যান্ড দিউ। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়ে গিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়, সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে, এখন টোটাল হচ্ছে তোমার কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 8টা। ফার্স্ট হচ্ছে তোমার আন্দামান, আন্দামান অ্যান্ড নিকোবর রয়েছে, হলো। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার চণ্ডীগড় রয়েছে। নেক্সট হচ্ছে তোমার কি রয়েছে? চণ্ডীগড় রয়েছে। থার্ড নম্বর হচ্ছে যেটা রয়েছে দাদরা নগর হাভেলি রয়েছে, দাদরা নগর হাভেলি রয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে? দাদরা নগর হাভেলি, তাহলে কি বললাম? দুটো তো হলো 2020 সালে তোমার 26শে জানুয়ারি কি হয়? দাদরা নগর হাভেলি আর দমন অ্যান্ড দিউ একসাথে করে দিই, দাদরা নগর হাভেলি দমন অ্যান্ড দিউ। তার সঙ্গে তোমার কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, তারপরে কি রয়েছে? দিল্লি রয়েছে, তাই না? দিল্লি রয়েছে, তারপরে হচ্ছে লাদাখ রয়েছে, লাদাখ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার কি রয়েছে? লাক্সাদ্বীপ রয়েছে, লাক্সাদ্বীপ রয়েছে, আর একটা হচ্ছে পুডুচেরি রয়েছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, সরি এটা কি হচ্ছে? লাক্সাদ্বীপ রয়েছে, ঠিক আছে, লাক্সাদ্বীপ রয়েছে, আর একটা হচ্ছে পুডুচেরি রয়েছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাই 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গিয়ে সেখানে রুল করবে, তার জন্যই এটা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু এবারে বলো যে এই যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তার মধ্যে কোন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এমন রয়েছে যেখানে রাজ্য বিধানসভা রয়েছে? বলতে পারবে? কোন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল এরকম রয়েছে যেখানে রাজ্য বিধানসভা রয়েছে? আর একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পুডুচেরি। এই দুটো এমন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে কি কেন্দ্র রাজ্য বিধানসভা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের একটা কথা বলো, এই যে আন্দামান নিকোবর কথা দেখতে পাচ্ছ, আন্দামান নিকোবর দেখতে পাচ্ছ? হুম, ঠিক আছে, এখানে হচ্ছে এই আন্দামান আর নিকোবর কত ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান আর নিকোবর পৃথক হয়েছে? কত ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান আর নিকোবর পৃথক হয়েছে বলো তো? 10 ডিগ্রি। 10 ডিগ্রি যখন চ্যানেলটা রয়েছে সেখানে কি হয়েছে? আন্দামান নিকোবর পৃথক হয়েছে। আচ্ছা, আমাদের কয়েকটা কথা বলো, আন্দামান নিকোবরে একটা যে বিচারালয়গুলো হয়, সেই বিচারালয়গুলো কোন হাইকোর্টে হয়? আন্দামান নিকোবরে যে যখন কোনো জাস্টিস হয় বা কোনো ওখানে ধরো কেউ মার্ডার করলো, তাহলে তো তার পানিশমেন্টটা হবে, সেই পানিশমেন্টটা কোন হাইকোর্ট থেকে হবে? সেই পানিশমেন্টটা কোন হাইকোর্ট থেকে হবে? তো কেন হবে? আরে আমাদের কলকাতা হাইকোর্ট থেকেই হবে। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট থেকেই হবে। সঙ্গে সঙ্গে কতগুলো কোশ্চেন এখান থেকে কভার করে দিচ্ছি দেখো। কলকাতা হাইকোর্ট, আজকে যারা সেশনটা মিস করলো না, সত্যিকারে তারা নিজেরাই নিজেদের সমস্যা ডেকে আনবে। অনেক ইনফরমেটিভ সেকশন। তোমাদের কি মনে হচ্ছে ইনফরমেটিভ? আগে বলো তো, সেশনটা কি মনে হচ্ছে একটু ইনফরমেটিভ আছে?
হ্যালো, সুলতানা, বুবাই, মালিকা, সুলতানা খাতুন, মাল্লিকা নস্কর। আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম হুম প্রতিদিন ক্লাসটা করবে, তাহলে দেখবে সব বুঝতে পেরে যাবে। এখন কথা হচ্ছে কি, এই ক্যালকাটা হাইকোর্টটা কবে ফর্ম হয়েছিল? 1900 আমাদের হচ্ছে 1861-এ। 1861-এ কিভাবে ফর্ম হয়েছিল? নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে নিশ্চয়ই কোনো একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্ট দ্বারা ফর্ম হয়েছিল। মনে রাখবে এই অ্যাক্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এর দ্বারাই কিন্তু ক্যালকাটা হাইকোর্টটা ফর্ম হয়েছিল। বলো, এখন ক্যালকাটা হাইকোর্টের হচ্ছে নতুন হচ্ছে একটা যে জাস্টিস এসছে, চিফ জাস্টিস, সেটার নাম কি? ক্যালকাটা হাইকোর্টের এখন প্রধান বিচারপতির নাম জানো কি? এটা কিন্তু আমাদের এর আগে যে ফুড এসআই পরীক্ষাটাও দিয়েছিল, আমার শিফটেও এসছিল, ঠিক আছে, আমার শিফটে এসছিল। এটার নাম মনে রাখবে, টি এস সিভা গ্লামান। টি এস সিভা গ্লামান, ঠিক আছে, টি এস সিভা গ্লামান, ঠিক আছে। হুম টি এস সিভা গ্লামান, টি এস সিভা গ্লামান ছিল, টি এস সিভা গ্লামান হচ্ছে এখন ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি, বুঝতে পেরেছো? ঠিক আছে, টি এস সিভা গ্লামান হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। এগুলোকে জেনে রেখে দাও, এগুলো বিরাট, আমি পুরো একদম পুরো এর লেভেলেই বলছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের দ্বিতীয় যে ধারাটা, সেকেন্ড ধারাটা কি রয়েছে? আমি আর্টিকেল কি বললাম, 1টা বললাম, এবার আর্টিকেল হচ্ছে 2। আর্টিকেল হচ্ছে 2। আর্টিকেল 2-তে কি বলা হয়েছে? পার্লামেন্টকে, আচ্ছা এই যে তোমরা বললে যে আমি এক্ষুনি বললাম যে 2014 সালের 2 জুন কি হয়েছিল? তেলেঙ্গানা ফর্ম হয়েছিল। তারপরে 2019 সালের 31 যে অক্টোবর সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীর হয়েছিল। আবার 2020 সালের 26 জানুয়ারি দুটো যে রয়েছে, একটা হচ্ছে দমন অ্যান্ড দিউ রয়েছে, আর একটা হচ্ছে তোমার দাদরা নগর হাভেলি রয়েছে, দুটোকে অ্যাড করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হলো, সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। এইগুলো পাওয়ারটা কাকে দেওয়া হয়েছে? কোনোটা নিশ্চয়ই আর্টিকেলে বলা হয়েছে, এই আর্টিকেল, সেই পাওয়ারটা তো দেওয়া রয়েছে কাউকে না কাউকে। সেই পাওয়ারটা কাকে দেওয়া হয়েছে? এটা পার্লামেন্টকে দেওয়া হয়েছে, ভারতীয় ইউনিয়নের নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 2-তে কি বলা হয়েছে না, নতুন রাজ্য সংযোজনের পাওয়ারটা কাকে দেওয়া হয়েছে? পার্লামেন্ট, পার্লামেন্ট, ঠিক আছে। আমার একটা লাগে স্যার, ঠিক আছে, আচ্ছা, ওকে। তো আর্টিকেল, আচ্ছা, আর্টিকেল 2-তে কি বলা হয়েছে? যে আমাদের ভারতীয় ইউনিয়নকে নতুন রাজ্য সংযোজনের ক্ষমতাটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে আর্টিকেল 3, আর একটা হচ্ছে আর্টিকেল 3। আর্টিকেল 3টা হচ্ছে কি, ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাজ্যগুলির পুনর্গঠনের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি কি করতে পারো? এখানে আর্টিকেল 3-তে যেটা রয়েছে, সেখানে তুমি একটা কোনো রাজ্যের আয়তনটাকে বৃদ্ধি করে দেখো। তো এটাতে আর্টিকেল 2-তে তুমি কি করতে পারো? নতুন রাজ্য গঠন করতে পারো। আর আর্টিকেল 3-তে কি করতে পারো? কোনো রাজ্যের আয়তনটাকে, তোমার যে ভলিউমটা, ধরো তুমি মনে করলে যে আমাদের পশ্চিমবঙ্গটাকে আরেকটু বাড়াবে, তো পশ্চিমবঙ্গে তুমি আরেকটু বর্ডারটাকে বাড়ালে, সেই বর্ডারটা হচ্ছে তুমি বাংলাদেশ অব্দি মোটর, বাংলাদেশ অব্দি এটাকে রাখলে। বাংলাদেশের পরে যদি তুমি মনে করো হচ্ছে আরেকটুখানি জিনিসটাকে বাড়াবে, তাহলে আরেকটুখানি জিনিসটাকে বাড়াতে পারো, তুমি সেটাকে আরেকটু ইনক্রিজ করতে পারো। তাহলে এটা হলো তোমার আর্টিকেল 3-তে বলা হয়েছে, ঠিক আছে। যেখানে একটা কি করতে পারো, নতুন রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পারো, নতুন রাজ্যের আয়তন খর্ব করতে পারো, নতুন রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারো, এই সবগুলো তোমার আর্টিকেল 3-তে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে কি, আর্টিকেল 4-এ বলা হয়েছে, আর্টিকেল 4-এ বলা হয়েছে, আর্টিকেল 4-এ কি বলা হয়েছে না, এখানে কি হচ্ছে না, আমাদের কিছু সংশোধনী বিলটা পাস করা হয়েছে। তাহলে এই হয়ে গেল তোমার কি হচ্ছে, তোমার 1 থেকে 4। তাহলে পার্টিকেলের আর্টিকেলটা কি রয়েছে? 1। তাহলে আর্টিকেল 1 থেকে 4-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 1 থেকে যে 4 যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে নতুন রাজ্য গঠন বা সেইগুলোকে নিয়ে বলা হয়েছে, ওকে, ঠিক আছে।
ওকে, তাহলে বুঝতে পারা গেল, বুঝতে পেরে গেছ? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে একটুখানি মোটামুটি আমি এটা হচ্ছে 5 নম্বর থেকে আমি আলোচনা করছি। 5 থেকে 11তে আমি মোটামুটি একটু আলোচনা করে দিচ্ছি। তাহলে 5 থেকে 11, আচ্ছা 5 থেকে 11কে আলোচনা করবার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি, দেখো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম কথা, আমাদের রাজ্যগুলোর সম্বন্ধে তোমাকে হিস্ট্রিটা বলছি। দেখো 1956 এর কথা বলছি, প্রথম 1956 সালে। 1956 সালে কি হয়, 14টা রাজ্য থাকে। 1956 সালে 14টা রাজ্য থাকে, প্লাস হচ্ছে কটা কেন্দ্রশাসিত অঞ্চল থাকে, 6টা ইউনিয়ন টেরিটরি থাকে। 1956 এর কথা বলছি, 1956 এর কথা বলছি, 14টা রাজ্য থাকে। আর আচ্ছা, এই যে 1956 হয়ে গেল, এরপরে আমি একটা তোমাদের একটুখানি মোটামুটি 200 বছর আগে নিয়ে যাচ্ছি। 1756, বলো তো 1756 এ কি হয়েছিল? 1756 এ কি হয়েছিল? 1757 এ কি হয়েছিল বলো তো? কি হয়েছিল 1756 এ? কেউ বলতে পারবে? 1756 এ এই বছরের ফুড এসআইতে দিয়েছিল এই কোশ্চেনটা, 1756 এ কি হয়েছিল? মনে রেখে দাও 1756 এ কি হয়েছিল। 1 নম্বর হচ্ছে অন্ধকূপ হত্যা হয়েছিল। কি হয়েছিল? অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। 2 নম্বর যেটা হয়েছিল, সেখানে কি রয়েছে, আলীনগরে সন্ধি হয়েছিল। আলীনগরে সন্ধি হয়েছিল, হ্যাঁ। আর তার 1 বছর পরে মানে 1757 এ কি হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, আমাকে এই আমাদের যে শিফটে ছিল সেইখানে আলীনগরের সন্ধিটা কিন্তু একটা শিফটে পড়েছিল, যে আলীনগরের সন্ধিটা হচ্ছে কবে হয়েছিল, 1756। আর তার 1 বছর পরে মানে 1757 কি হয়েছিল, আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তাহলে 1956 সালে আমাদের 14টি রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, আর একটা দেখো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে গাইস, দেখো 1956 প্রথম যে রাজ্য গঠন করা হয়, আমি এক্ষুনি কি বললাম, কোন রাজ্যে পুলিকট হ্রদটা রয়েছে বলো তো গাইস? কোন রাজ্যে পুলিকট হ্রদ রয়েছে বলো? কিরকম রেসপন্স করে দেখি। এখনই মধ্যে ভুলে গেলে কি করে হবে? আরে বাবা, অন্ধ্রপ্রদেশে তো, ঠিক আছে, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে তো পুলিকট হ্রদ রয়েছে। ঠিক আছে, আচ্ছা 1956 শোনো, 1956 হচ্ছে কি গঠন হয়, অন্ধ্রপ্রদেশ। 1956 কি হয়, অন্ধ্রপ্রদেশ। প্লাস 1956 একটা রাজ্য গঠন করা হয়, সেটা কি হচ্ছে, কেরালা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ আর কেরালাটা কবে গঠন করা হয়, 1956 1956 দুটো স্টেট গঠন করা হয়, 2 states were formed, one is অন্ধ্রপ্রদেশ and number 2 is হচ্ছে কেরালা। ঠিক আছে, আচ্ছা 1956 কি গঠন করা হয়, কর্ণাটক গঠন করা হয়, কর্ণাটক গঠন করা হয়। ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে কি, এই কর্ণাটকের নামটা গ্রহণ করা হয়, এই কর্ণাটকের পূর্ব নাম কি ছিল জানো, মহীশূর। বলো, মহীশূরের প্রথম সুলতান কে ছিল? মহীশূরের প্রথম সুলতান, হ্যাঁ, ওইটাই তো ভুলটা করেছো বাবু। ফার্স্ট হচ্ছে মহীশূরের সুলতান ছিল হায়দার আলী। ঠিক আছে, হায়দার আলীর পর তো টিপু সুলতান। তুমি সালে এসো না, 1766 থেকে শুরু করো। 1766 থেকে যখন 1769 হয়েছিল, তখন প্রথম হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। সেই ইঙ্গ 1766, 1766 থেকে হচ্ছে 69, 3 বছর। কারণ 1765 ডুয়াল গভর্নমেন্ট, 1766 থেকে 1769 হচ্ছে 3 বছর হচ্ছে কি যুদ্ধ হয়েছিল, তোমার প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। ঠিক আছে,
1766 থেকে 66 থেকে 69 কত বছর হলো? সে 3 বছর তো। ওরম করে নয় না, 66 থেকে 69 গ্যাপটা হিসাব করা হয়। হুম। কারণ 66, হ্যাঁ 66 থেকে যদি 1 জানুয়ারি থেকে হয় তখন সেটা 4 বছর হবে, কিন্তু সেরকম তো হয়নি। ঠিক আছে, কোনো একটা সালের, হ্যাঁ কোনো একটা সালে যদি ধরো আজকে মনে করো 2024 রয়েছে, যদি আজকে 1 জানুয়ারি থেকে হিসাব করা হয় 2024 হচ্ছে 2028 হিসাব মতো 5 বছর হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, কিন্তু যদি একটা কোনো মিড অফ দ্য সিলেবাস হয় তাহলে সেটা কিন্তু তার মধ্যে গ্যাপ এইটাকে হয়, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো কথা হচ্ছে কি, প্রথম হচ্ছে ইঙ্গ মহীশূর যুদ্ধটা হয়েছিল। এই সময় ইঙ্গ মহীশূর যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? হায়দার আলী আর ইংরেজদের মধ্যে। তারপরে তো আছে টিপু সুলতান, তখন হচ্ছে 1780 থেকে 1784। তাহলে এটা প্রথম যে কর্ণাটকটা রয়েছে এখানে। আচ্ছা, এবারে বলো তো কর্ণাটকের একটা ভালো নৃত্য রয়েছে, সেই নৃত্যটার নাম কি? কর্ণাটকের একটা ভালো নৃত্য রয়েছে, সেই নৃত্যটার নাম কি? প্রত্যেকটা ইনফরমেশন আমি ক্লিয়ার করছি তোমাদের কাছে, একদম বিসিএস লেভেলে। বলো, কর্ণাটকে একটা নৃত্য হয়েছিল, সেই নৃত্যটার নাম কি? মনে রেখে দাও, কর্ণাটকে যে নৃত্যটা হয়েছিল সেই নৃত্যটার নাম হচ্ছে ইয়াক্সা গানা। ইয়াক্সা গানা, ইয়াক্সা গানাটা হচ্ছে কি কর্ণাটকের একটা ফেমাস নৃত্য। ঠিক আছে, এছাড়া আরো নৃত্য রয়েছে, ডলুকুনিতা, পাটাকুনিতা, এগুলো অনেক কিছু নৃত্য রয়েছে। বাট এগুলো অনেক সময় ইয়াক্সা গানাটা কিন্তু অনেক সময় পড়ে। এই ইয়াক্সা গানা যেটা রয়েছে, এই নৃত্যটা হচ্ছে কোথাকার নৃত্য? দিস ইজ দ্য অফ দ্য কর্ণাটক। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটা কবে হয়েছিল? 90। আচ্ছা, আর একটা বলে আজকে একটু ক্লাসটা শেষ করব। 1960, 1960 কি হয়? হ্যাঁ, 1960-তে কি হয়? দুটো রাজ্য গঠন করা হয়, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে মহারাষ্ট্র। গুজরাট আর মহারাষ্ট্র দুটো রাজ্য গঠন করা হয় 1960-তে। 1960-তে হচ্ছে গুজরাট আর মহারাষ্ট্র। হ্যাঁ, 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 গুজরাট আর মহারাষ্ট্র দুটো হচ্ছে রাজ্য গঠন করা হয় কবে বাবু? 1960-তে। ঠিক আছে, গুজরাট প্লাস মহারাষ্ট্র দুটো হচ্ছে রাজ্য গঠন করা হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। লাস্ট একটা তোমাদের বলে জাস্ট এই ক্লাসটা শেষ করছি, যে মহাত্মা গান্ধী যখন হচ্ছে আইন অমান্য আন্দোলনটা করেছিল, গুজরাটের কোন জায়গা থেকে আইন অমান্য আন্দোলনটা শুরু করেছিল বলো তো? কোন জায়গা থেকে? এগুলোকে আস্তে আস্তে পড়াবো যখন বুঝতে পারবে। পোরবান্দর থেকে। ঠিক আছে, এখান থেকে কি করেছিল? ও আইন অমান্য আন্দোলনটা শুরু করেছিল। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই অবধি লাস্ট এই ক্লাস ছিল। বলো কিরকম লাগলো সবার ক্লাসটা? আগে কিরকম লাগলো সবার ক্লাসটা? হুম হুম, ঠিক আছে। নেক্সট ক্লাসে, নেক্সট উইক যখন তোমাদের একটা ক্লাস দেবো, সবাই রেডি থাকবে এবং টাইম মতো জয়েন করে যাবে। ওকে, সেই রেকর্ডিং অবশ্যই, হ্যাঁ গ্রুপে দিয়ে দেওয়া হবে, গ্রুপে পুরো অডিওটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যদি কোনো তোমাদের লিখতে পরবর্তীকালে প্রবলেম হয়, অডিওটা আরেকবার চালিয়ে নেবে, অডিওটা চালিয়ে নিয়ে যেগুলো বলেছি সেগুলোকে লিখে নেবে। ঠিক আছে, নোট ডাউন করে নেবে। ঠিক আছে, নিজের অডিও শুনে একটা নোট ডাউন করো, দেখবে একটা নিজেরাই নোটসটা থাকবে, সেই নোটসটা তোমাদের এক্সামের জন্য খুব কাজে লেগে যাবে। নিজেরা নিজেদের নোটস বানাও, তাহলে দেখবে অনেকটা তোমাদের হেল্পফুল হবে এক্সাম ক্র্যাক করতে। ওকে, চলো, বাই আজকে।